নিজাম শিকদারের বাড়ির সামনে কখন থেকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছেন সুফি খাতুন। নিজাম শিকদার দরজার আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি লক্ষ্য করছেন তা। এই ভদ্রমহিলা এখানে সেরকম চোরের মতো হাবভাব করছেন কেন? তার কারণ খুঁজে পেলেন না তিনি। আকস্মিক পর্দা চেপে ধরা হাতটা কেঁপে উঠল। উনি আবার না সেদিনকার মতো গোলাপ ফুলগুলো চুরি করতে আসছেন? চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে হাতে বিড়াল মারা লাঠিটা নিলেন। গত কয়েকদিন যাবৎ ওই বাড়ির মেজমের বিড়ালটা একটু বেশি জ্বালাচ্ছে। উৎকৃষ্ট করে রেখেছে সব কিছু। নিজে নিয়ে আসছে বিড়াল, আর ছেড়ে রেখেছে মানুষের বাড়িতে। সেদিন যখন দেখলেন তখন পেটটা সামান্য ফোলা মনে হলো। হয়তো বাচ্চা টাচ্চা হবে। ওগুলো নিয়ে যদি তার বাসায় আস্তানা গাড়ে, তখন এসব সাফসাফাই করবে কে? হাতে লাঠি শক্ত করে চেপে ধরে পা বাড়ালেন ভদ্রমহিলাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। সদর দরজা খুলে চিৎকার করে নিজের প্রভাব বিস্তার করতে বললেন, কি চাই? সুফি খাতুন কপালে ভাঁজ ফেলে তাকালেন। এক হাত শাড়ির আঁচলের নিচে ঢাকা। নিজেও এক ভ্রু উঁচিয়ে শুধালেন, কিছু জানেন নাকি এভাবেই? পরবর্তী কথার পূরণ করলেন না। ইশারা দিয়ে বুঝিয়ে ফেললেন ফাউলের মতো হাসাহাসি করছেন। নিজাম শিকদার ঢোক গিলে এত বড় অপমান হজম করে নিলেন। নির্লিপ্ত ভঙ্গিতে দুই হাত আড়াআড়ি বেঁধে শুধালেন, কেন এসেছেন? সুফি খাতুন উপহাস করে বলে উঠলেন, আপনার নাতনিকে পুলিশে ধরে নিয়ে গেছে। নিজাম শিকদার হেসে উড়িয়ে দিলেন সুফি খাতুনের কথা। মুখ দিয়ে হাঁ করে কিছু শব্দ বের করলেন। বলে উঠলেন, আমার নাতনি নাসিরের বাড়িতে। এটাই ভাবতে থাকুন। গতকাল রাতেই ধরে নিয়ে গেছে। হে, আপনার কথা আমি বিশ্বাস করব কেন? সুফি খাতুন নিজের কথায় ধীরতা বজায় রাখতে বললেন, কেন বিশ্বাস করবেন না আপনি? এমন করে অনেকক্ষণ যাবৎ চলল দুজনের ভেতর বাকবিতণ্ডা। হঠাৎ সুফি খাতুন চকচক করতে থাকা লেডিস পিস্তল বের করলেন শাড়ির আড়াল হতে। নিজাম শিকদারের দিকে তা তাক করে বলে উঠলেন, চুপচাপ গাড়িতে উঠে বসুন, আর আমাকে নিয়ে সিলেট সদর থানায় চুপচাপ চলুন। নিজাম শিকদার ভয়ে দুই পা পিছিয়ে গেলেন। শঙ্কিত চোখে চেয়ে দুই হাত উপরের দিকে তুলে নিজেকে স্যারেন্ডার করলেন। ভয়ার্ত কণ্ঠে বললেন, গাড়ি বের করছি, আপনি প্লিজ হাইপার হবেন না। সুফি খাতুন ঠোঁট বাঁকালেন। ঈষৎ ব্যগ্রতা নিয়ে ঠোঁট উঁচিয়ে বললেন, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। পিস্তল মাথার দিকে তাক করে অগ্রসর হলেন সুফি খাতুন। প্রথমে ড্রাইভিং সিটে উঠে বসলেন নিজাম শিকদার। সুফি খাতুন হুমকি দিয়ে বলে উঠলেন, আমাকে রেখে যাওয়ার চেষ্টা করলে গাড়ির চাকা একদম শুট করে দেব। কথা শেষ করে এসে ফ্রন্ট সিটে বসলেন। এক হাতে দরজা টেনে লাগিয়ে পাশে তাকাতেই দেখলেন নিজাম শিকদার এখনও স্যারেন্ডার করে সোজা হয়ে বসে আছেন। সুফি খাতুন চোখ রাঙিয়ে শুধালেন, এখানে বসে থাকবেন সারাদিন নাকি গাড়ি চালাবেন? গাড়ি চালান। হেলাল সাহেব গম্ভীর মুখে নিজের জায়গায় ফিরে গেলেন। তখনও তিনি ভদ্র বাচ্চার ন্যায় বসে থাকা মৃন্ময়ের সুদর্শন মুখখানা ঠিকঠাক লক্ষ্য করেননি। দূর থেকে চেনা চেনা ঠেকল, তবুও কিছু একটা খটকা থেকেই গেল। হয়তো চোখের ভুল। বয়স বাড়ছে, এজন্য চোখের কাছে সবাইকেই চেনা পরিচিত মনে হয়। চেয়ার টেনে বসতেই কানে আসলো মৃন্ময়ের স্বর। যথেষ্ট শীতল রাখার চেষ্টা করছে নিজেকে, তবুও কথা বলতে বলতে গলা চড়ে যাচ্ছে। দেখেই মনে হচ্ছে সৈয়দ বাড়ির মানুষজনের উপর খুবই বিরক্ত। খড়খড়ে কণ্ঠে বলে ওঠে, খুবই বেয়াদব এক একটা ছেলেমেয়ে। কোনো কথা বললে বা আদেশ দিলে কানে তোলার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করে না। হেলাল সাহেব এটা শুনতেই খেকিয়ে উঠলেন।
ভ্রুযুগল কুঁচকে ক্ষিপ্ত সুরে বললেন, ওরা কেন তোমার কথা শুনতে যাবে? তুমি কে আদেশ দেওয়ার? মৃন্ময় হেলাল সাহেবের এসব কথায় কান দিল না। নাসির সাহেব নামক ভদ্রলোকের পানে এক নজর চেয়ে আবারও বলে উঠল, এদের আপনাদের বাড়িতে না রেখে পাগলা গারদে রাখা উচিত ছিল। সবগুলোর মাথা নষ্ট, পাগল। নাসির সাহেব এক পলক ভাইয়ের দিকে চাইলেন। রেগে ফেটে পড়ছেন তিনি। যথাসম্ভব পরিবেশ সামাল দিতে বলে উঠলেন, আমি বুঝতে পারছি। হেলাল সাহেব বিরাট চটে গেলেন। খ্যাঁক করে উঠে শুধালেন, তুই কি বুঝতে পারছিস? আমাদের বাড়ির ছেলে মেয়ে পাগল? নাসির সাহেব হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়লেন। পরপর আবারও 3 জোড়া চোখের তোপে পড়ে না ভঙ্গিতে মাথা নাড়ালেন। হেলাল সাহেবের খিঁচানো মেজাজের কর্কশ আওয়াজ ভেসে আসলো, আমার মনে হয় এই পুলিশ অফিসার নিজেই পাগল। ভদ্রলোককে পাগলা গারদে পাঠানো অতীব জরুরি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পেছনে এমন হাত ধুয়ে পড়েছে কেন? মৃন্ময় বিস্ময় বিমূঢ় নেত্রে দেখল হেলাল সাহেবকে। ঠোঁট ঠেলে না চাইতেও মিনমিনিয়ে বেরিয়ে আসলো, এই পাগলদের গুরু মনে হচ্ছে আপনি। পরপর অবাক চোখে তাকিয়ে কঠিন অপারগতা ঠোঁটের নিকট নিয়ে শুধালো, এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে? কোন দিক দিয়ে? সবগুলোই বদমায়েশ বাদর। হেলাল সাহেব বললেন, তুমি হবে বদমায়েশ বাদর। সামান্য দুটো দুষ্টুমি করায় কে বাচ্চাদের হাজতে নিয়ে আসে? নুসরাত যখনই নিজেদের অপমান শুনল, পেছন থেকে হাবিলদারকে ডেকে উঠল, এই হাবিলদার। হাবিলদার মহৎপ্রাণ হৃদয় নিয়ে এসে হাজির হলেন নুসরাতের সামনে। মুখে হাসি নিয়ে বলে উঠলেন, জি ম্যাডাম। নুসরাত ভাবসাব নিয়ে লোহার শিক চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এই হাবিলদারের বাচ্চা, একটা কাজ করেন, অ্যাম্বুলেন্স এনে থানার বাহিরে রাখুন। হাবিলদার অবাক কণ্ঠে বলে উঠলেন, কেন? নুসরাত নাকের পাটা ফুলিয়ে উচ্চ শব্দে চিৎকার করে বলল, এখান থেকে বের হয়ে আমি আপনার স্যারকে কুত্তার মতো পেটাবো। হাবিলদারের 2 ঠোঁট বিচ্ছিন্ন হয়ে গেল। হেলাল সাহেব এপ্রিসিয়েট করলেন নুসরাতকে। গর্বে ফুলে ওঠা বুকটা দাপিয়ে বললেন, একদম ঠিক আছে, আমাদের বাড়ির সিংহ। মৃন্ময় বিমূর্ত চোখে এক পলক ভদ্রলোকের দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসল। নুসরাতের কথা কানে না তুলে হেলাল সাহেবের আগের কথার সুর ধরে উপহাস করে বলল, দুটো দুষ্টুমি করেছে, ওরা গাড়ি ধাক্কা দিয়ে গ্লাস ভেঙে সেটায় আগুন লাগিয়ে দিয়েছে। তো তোমার গাড়িতে লাগিয়েছে? আগুন লাগালে আমাদের গাড়িতে লাগিয়েছে, তোমার সমস্যা কি? প্রয়োজন হলে আরও 2টো গাড়িতে আগুন লাগাবে। হেলাল সাহেবকে থামানোর চেষ্টা করলেন 4 ভাই। তিনি সবাইকে চোখ রাঙিয়ে দেখলেন। মৃন্ময় আবারও বলল, তাহলে মুরগি চুরির বিষয়ে কি বলবেন আপনি? হেলাল সাহেব প্রথমে আমতা আমতা করলেন, পরপর আবারও স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, ওগুলো কি ওরা চুরি করেছে? এনে পেলে পুষে বড় করবে বলেই তো নিয়ে এসেছিল। মৃন্ময়ের ইচ্ছে হলো নিজের মাথার দেয়ালে ঠুকে মরে যেতে। নিস্পৃহ ভঙ্গিতে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। তার কাছে মনে হলো কথা বলার শক্তি নেই, কেউ সব শুষে নিয়েছে। চোখ দুটো ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে উঠল, জরিমানাগুলো দিয়ে ওনাদেরকে নিয়ে যান, না হলে আগামীকাল কোর্টে চালান করা হবে। হেলাল সাহেব কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠলেন, আমাদের কি টাকার অভাব যে জরিমানা দিতে পারবো না? শুধু বলুন কত টাকা জরিমানা। মৃন্ময় কিছু মিনিট নীরব থেকে বলে উঠল, 70,000 টাকা। আগেই বলে দিই, ল্যাম্পপোস্ট ভেঙে ফেলার জন্য সরকারিভাবে 50,000 টাকা আদায় করা হচ্ছে। হেলাল সাহেব এক মুহূর্ত দ্বিরুক্তি না করে বললেন, ক্যাশ না কাট? মৃন্ময় বলে উঠল, আপনি যা ভালো বোঝেন।
হেলাল সাহেব নিজের পকেট হাতড়ে মানিব্যাগ বের করলেন। খুচরা পয়সা সব মিলিয়ে 20,000-এর মতো হলো। নাসির সাহেব নিজের পকেট থেকে দুঃখী মুখে 1,000 টাকার বান্ডিল রাখলেন। গতকালই তিনি ক্যাশ করেছেন এগুলো, আর আজই এদের জন্য সব জলে চলে যাচ্ছে। খুবই কষ্টে সেটা রাখলেন টেবিলের উপর। মৃন্ময় অদ্ভুত চোখে চেয়ে রইল এই পরিবারের মানুষগুলোর দিকে। শোয়েব আর সোহেদ মিলিয়ে বাকি টাকা দিয়ে দিলেন। টাকা দেওয়ার শেষ হতেই জেলের তালা খুলে দিলেন হাবিলদার। পিঁপড়ের মতো একের পর এক লাইন ধরে সবাই বেরিয়ে আসলো। হেলাল সাহেব উঠে দাঁড়ালেন। কোনো কথা ছাড়াই হাঁটা ধরলেন সামনে। তার সাথে পা মিলিয়ে হাঁটা ধরল ইরহাম আহান। পেছন পেছন সবাইও অগ্রসর হলো। নুসরাত তাদের সাথে না গিয়ে দৌড়ে আসলো মৃন্ময়ের কাছে। মৃন্ময় ভ্রু উঁচিয়ে চাইতেই প্যান্টের পকেট থেকে এক প্যাকেট নাপা এক্সট্রা ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, নাপা এক্সট্রা খান আর নিজের মাথাকে ঠান্ডা করেন। সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকেন। নুসরাত মৃন্ময়কে চুপচাপ চেয়ে থাকতে দেখে জোর করে তার হাতের মুঠোয় প্যাকেটটা ধরিয়ে দিল। তারপর দ্রুতগতিতে দৌড় দিয়ে চলে গেল সামনে। পেছন থেকে হাবিলদারের কথা কানে আসলো। হাবিলদার বলছেন, স্যার, আপনি হাসছেন? পরপর মৃন্ময়ের সেই গম্ভীর কণ্ঠ আসলো, কোথায় হাসছি? উল্টাপাল্টা কথা না বলে নিজের কাজে যান। সামনে থেকে নুসরাতের হাত টেনে ধরল মমক। নুসরাতকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি আয়। সিলেট সদর থানা থেকে বের হতেই চোখে পড়ল দ্রুতগামী এক গাড়ি এসে থেমেছে সেখানে। সবার তীক্ষ্ণ চোখ যখন সেখানে স্থির, গাড়ির দরজা খুলে পাগলাটে ভঙ্গিতে বের হয়ে আসলো জাইন। মাথার আমন্ড কালার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বাতাসে। চোখ দুটোতে অসহায়ত্ব ভালোই ভর করেছে। সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি চোখে পড়তেই জ্বলজ্বল করে উঠল অক্ষিগোলক। কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখে পড়ল গরমের তাপে লাল হওয়া নিজের প্রিয় মুখখানি। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা চোখের সামনে উপলব্ধি করতেই হৃদয়ে শান্তি নেমে আসলো। এতক্ষণের ধরাস ধরাস করে কাঁপা বুকটার চলাচল নিস্তব্ধে ধীর হলো। নৈঃশব্দে কাটল সময়। ঘড়িতে তখন কাটায় কাটায় 12টা। নিজের হয়রানি ছাপিয়ে ঝড়ের গতিতে এসে পুরুষালী শক্তপোক্ত হাত পেঁচিয়ে ধরল ইসরাতকে। কয়েক পল কাটল। পিঠ পেঁচিয়ে ধরতেই পুরো মেয়েলি দেহ শূন্যে ভাসল। ইসরাত প্রথমেই কি হয়েছে বুঝে উঠতে পারল না। যখন বুঝল ততক্ষণে সে জাইনের বাহুতে, পা জমিন হতে 2 ইঞ্চি উপরে। অনুভব হলো হৃৎপিণ্ডে চলাচলকৃত আন্দোলন। নিজেকে সামলে নিয়ে আশেপাশে চোখ বোলাতেই বাপ চাচার গোল গোল দৃষ্টি নিজেদের দিকে দেখতে পেল ইসরাত। নিজেকে ছাড়িয়ে নিতে মোষ্টামুষ্টি করল, তবুও ছাড়া পেল না। কটমটিয়ে উঠে বলল, জাইনের বাচ্চা, ছাড়ুন আমাকে। জাইনের নাজুক কণ্ঠস্বর ভেসে আসলো, গিভ মি জাস্ট 5 সেকেন্ড ইসরাত, আমাকে আগে আপনাকে অনুভব করতে দিন। ঠিক 5 সেকেন্ড অতিবাহিত হলো। তারপরই ইসরাতকে নিজের বাহু থেকে ছাড়ল জাইন। নির্নিমেষ দৃষ্টিতে উপর নিচ অবলোকন করে জানতে চাইল, আপনি ঠিক আছেন ইসরাত? ইসরাত নিজেকে জাইনের থেকে দূরে সরিয়ে নিল। চোখ দুটো বিস্ফোরক রকম গরম করে বলে উঠল, বেয়াদব। হেলাল সাহেব নিজেও দূর থেকে নিজের নির্লজ্জ ছেলের দিকে চেয়ে কড়মড় করে উচ্চস্বরে বললেন, অসভ্য। জাইন জড়িয়ে ধরতেই সুফি খাতুন আর নিজাম শিকদারের আগমন ঘটেছে থানার বাহিরে। সুফি খাতুন গাড়ির গ্লাসের বাহিরে চোখ মেলে চাইতেই জাইনের এমন বেহায়াপনা দেখে চোখে হাত দিয়ে ঢেকে ফেললেন। ভৎসনা করে বললেন, কিয়ামতের আলামত, নাউজুবিল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। জাইনের কানে স্পষ্ট গেল হেলাল সাহেবের কথা। সে পরোয়াই করল না।
দুই পা বাড়িয়ে ইসরাতের হাত চেপে ধরতে যাবে, ইসরাত দুই পা পিছিয়ে গেল। তার পেছন থেকে পরপর উকি দিল 4টা মাথা। সবার শেষে একটু একটু চেনা মাথাটা উকি দিল। ইসরাতের ডান দিকে নুসরাত, ইরহাম, আহান, বাঁ দিকে মম আর সুরভি। সবগুলো একসাথে মিলে ব্যঙ্গাত্মক কণ্ঠে হেসে হেসে বলে উঠল, আপনি কি ঠিক আছেন জাইন ভাই? আরুষের যখন জ্ঞান ফিরল তখন দুপুর 2টো বাজে। ততক্ষণে বিয়ের ডেট একদিন পিছিয়েছে। অনেক মেহমানকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল বিয়ে। মাহাদি ফোনে কথা শেষ করে আরুষের কেবিনে ঢুকল। হসপিটালের ফিনফিনে কাপড় তার পরনে, চোখগুলো নির্নিমেষ দৃষ্টিতে জানালার বাহিরে নিবিষ্ট। মিয়ে পড়া আলোকে দেখছে নির্জীব চোখে। আগের মতো পাগলামি করল না, জানতে চাইল না নুসরাত কোথায়, চুপচাপ চেয়ে রইল। মাহাদি গলা খাকারি দিল আরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকে দেখল। হাতের স্যালাইনের দিকে ইশারা করে স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল, কখন যেতে দেবে? মাহাদি আরুষের হাতের স্যালাইনের দিকে একবার চেয়ে অন্য কথা উচ্চারণ করল। একটা কথা বলার ছিল। আরুষ নিরুদ্বেগ কণ্ঠে নির্লিপ্ত গলায় বলল, কোন বিষয়ে? মাহাদির ঠোঁট থেকে ক্ষীণ শব্দ বের হলো, নুসরাতের। আরুষ হাত তুলে থামিয়ে দিল, নিষেধাজ্ঞা জারি করল, শুনতে চাচ্ছি না। মাহাদি মনে করল আরুষ মনে করছে ওদের কিছু হয়ে গিয়েছে, তাই শুনতে চাচ্ছে না। তাই নিজের কথায় জোর দিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আরুষের কোনো কথা না শুনে বলে উঠল, নুসরাত, ইরহাম, আহান। আরুষ খেকিয়ে উঠল। হাইপার হয়ে উঠে বসতে যাবে মাহাদি বলল, ওরা বেঁচে আছে। কথা শেষ হতেই সব কিছু ঠান্ডা হয়ে গেল। বেসামাল ভঙ্গিতে নিজের জায়গা ছেড়ে ওঠা আরুষের চোখে মুখে নেমে আসলো রাজ্যের গম্ভীরতা। তা আবার নিমিষেই উবে গিয়ে উদয় হলো কিছু একটা। বাজ পাখির ন্যায় দৃষ্টি স্থির করল মাহাদির দিকে। ইশারা করে বলল, এদিকে আয়। মাহাদি আরুষের দিকে এগিয়ে যেতেই আরুষ উঠে বসার চেষ্টা করল। মাহাদি বন্ধুকে সাহায্য করতে এগিয়ে গেল। পেছনে বালিশ দিয়ে সুন্দর করে বসাতেই আরুষ বলল, আমার সামনে আয়। মাহাদি মাথা নাড়িয়ে আরুষের সামনে দাঁড়াতেই ঠাস করে কান ঝাঁঝানো একটা থাপ্পড় পড়ল বেচারার গালে। কান তালা লেগে গেল মাহাদির সেই শব্দে। মাহাদি এক হাত গালে চেপে অবাক চোখে দেখল আরুষকে। সাপের মতো হিসহিসিয়ে বলা আরুষের কথা কানে আসলো, ইউ ইডিয়েট, আগে বলবি না? মাহাদি হাঁ করে চেয়ে থাকল। কর্কশ সুরে জানতে চাইল, তুই আমায় বলতে দিয়েছিলি? এক হাত গালে আরেকটু চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে নিষ্পাপ মুখে বলে উঠল, আমি তোর থেকে 2 দিনের বড়, সম্মান দে আমায়। আরুষ কোনো কথা না শুনে চিৎকার করল, শাট আপ মাহাদি। মাহাদি নাক ফোলালো। হিসিয়ে আরুষকে অভিশাপ দিল, তোর থেকে বড় গাদ্দার তোর ভবিষ্যৎ বাচ্চা হবে। আমি মাহাদি খান আজকে তোকে অভিশাপ দিলাম। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে শুয়ে আছে থানা থেকে ফেরত সবাই। হাতে পাইনাপেলের জুস। নিজাম শিকদার টিপে টিপে সুরভির কাজ ঘেঁষছেন আর বারবার মনে করিয়ে দিচ্ছেন এতদিন তিনি কি বলেছিলেন। আজ তো একদম খাপে খাপ মিলেছে। সুরভি বিরক্তি কণ্ঠে যখন বলল, দাদু তুমি থামবে, তখন থেকে শুরু হয়েছে আবারও ভাষণ। বলেই চলেছেন তো বলেই চলেছেন। একটাই কথা তার, যেদিন বড়সড় বিপদে পড়বি সেদিন আমাকে বলতে আসিস না। সুরভি মুখ ঝামটা মেরে বলে উঠল, আচ্ছা। বাড়ির কর্ত্রীরা ড্যাব ড্যাব করে চেয়ে আছেন ছেলে মেয়েদের দিকে। যে নাজমিন বেগম খালি পায়ে ঘরে হাঁটলে তার ভালোবাসার সোফায় বসতে দেন না,
সেই নাজমিন বেগম আজ কাদা গায়ে মাখামাখি সবাইকে বসতে দিয়েছেন। এমনকি সোফার একদিকে পা তুলে শোয়া নুসরাতকে পর্যন্ত ধমকাচ্ছেন না। নুসরাত মুখ দিয়ে আনন্দপূর্ণ শব্দ নিঃসৃত করে বলে উঠল, আম্মা, এরকম করে যদি রোজ শোয়া যেত তাহলে মজাই চলে আসতো। নুসরাতের কথায় আজ আর ধপ করে জ্বলে উঠলেন না নাজমিন বেগম। চুপচাপ তাকিয়ে রইলেন মমতা ভরা দৃষ্টিতে। ইসরাত বিরক্ত হয়ে মা চাচিদের বলে উঠল, চোখ সরাও আমাদের থেকে। চারজনের আটজোড়া চোখ সরল না, আরও আষ্টেপৃষ্ঠে ফিরে আসলো। কিচেনের দায়ভার পড়েছে নুসরাতের দুই মামির উপর। নুসরাতের নানি জোহরের নামাজ পড়ছেন। অন্যান্য আত্মীয়রা এতক্ষণ বসে থাকলো, এবার উঠে উঠে চলে গেল নিজেদের রুমের দিকে গোসল সারার জন্য। নুসরাত ফিক করে হেসে উঠল আকস্মিক কিছু একটা মনে করে। এলিয়ে এলিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনাকে অনুভব করতে দিন, আপনি ঠিক আছেন ইসরাত? নুসরাত নিজের কথা শেষ করতেই সবগুলো হেসে উঠল খিক খিক করে। নিজাম শিকদার উঠে দাঁড়ালেন। সুরভির হাত চেপে ধরে বিদায় নিলেন সবার কাছ থেকে। সুরভি আরও একটু নাসির মঞ্জিলে সময় কাটাতে চাইল। দাদা নামক লোকটার জন্য তা সম্ভব হলো না। জবরদস্তি টেনে টুনে নিয়ে গেলেন নিজ গৃহে। নাজমিন বেগম তাড়া দিলেন, যাও যাও, গোসল করতে যাও সবাই, আজ আমাদের বাড়িতে দুপুরে খাবে সবাই। সবাই হৈহুল্লোড় করে উঠল। নেচে কুদে চলে গেল নিজ নিজ রুম দখলে। সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো হেলাল সাহেবের সাথে। দুজনে দুজনের পানে চেয়ে মুখ ঝামটা মারল। অতপর ধূপধাপ পায়ে একজন উপরে অন্যজন নিচে চলে গেল। নিচে দাঁড়ানো ইরহাম আর আহান পরস্পরের পানে চেয়ে মিনমিনিয়ে আওড়াল, সারা জীবন শুনে আসলাম বউ শাশুড়ির যুদ্ধ, আর এখানে দেখছি শ্বশুর বউয়ের যুদ্ধ। আহান সুর মিলিয়ে একটাই কথা ওড়াল, 2 দিনের দুনিয়ায় 4 দিনে সব দেখতে হয়। আজ সকালে বাড়ির বড়রা মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করবে ভেবেছিল, তার সম্ভব হয়নি ওই দুর্ঘটনার কারণে। তাই বিকেলবেলা সিদ্ধান্ত নিল অনুষ্ঠান করার। ইসরাতকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে পিঁড়িতে বসালেন বাড়ির বয়স্ক মহিলারা। ইসরাতের নানি নামাজি হলেও ব্যাপক কুসংস্কারে বিশ্বাসী তিনি। 7 পুকুরের পানি এনে বাড়ির বউকে গোসল না করালে নাকি জিনের আসর হয়, তাই এটাও পালন করবেন। নুসরাত তো মুখ ফসকে বলেই ফেলেছিল, তোমার মায়ের উপর কি জিন ভর করেছিল যে এমন আজগুবি কথা বলছো? আজ সে শান্ত ভদ্র নির্মল হয়ে গিয়েছে, তাই কিছুই বলেনি। কোনোভাবেই কাউকে চটানো যাবে না, না হলে তার দেওয়ার থেকে নেওয়ার বেশি পড়ে যাবে। সেটা আর কি, তার মায়ের রোবোটিক্স জুতোর বাড়ি না হয় ঝাঁটার বাড়ি। আজ যা করেছে তাতে নাসির সাহেব সমপরিমাণ রেগে তার কত টাকার গাড়ি সে উড়িয়ে দিয়ে এসেছে। এরা আবার কিভাবে জেনে গেছে আরশের গাড়িও সে জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে বোম হয়ে ঘুরছেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বোম ব্লাস্ট হয়ে যাবে। সালিমা বেগম জাইনকে কোথা থেকে ধরে এনে বসালেন ইসরাতের পাশে। গায়ে সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি। লুঙ্গির অবস্থা খুবই নাজুক, বোঝাই যাচ্ছে জোর জবরদস্তি করে পরানো হয়েছে। এক হাতে লুঙ্গি পেটের উপর চেপে ধরে আছে জাইন, যখন তখন খুলে যাবে যাবে মনে হচ্ছে। পেটের উপর লুঙ্গি বাঁধা থাকলেও তা লুজ হয়ে টাকনুর নিচে গড়াগড়ি খাচ্ছে। পেছনের দিকে অনেকটা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। 2-1 বার উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেচারা নিজেকে সামলেছে এর ভেতর। নুসরাত, ইরহাম, আহান সুর ধরে শব্দ করে হেসে ফেলল জাইনের লুঙ্গি পরে নাজেহাল অবস্থা দেখে। তাদের হাসি দেখে বাকি সবাইও হাসল। লিপি বেগম ছেলের পানে চেয়ে মিটিমিটি হাসলেন। জাইন মায়ের দিকে চেয়ে অসহ্য কণ্ঠে বলল, আম্মু,
তুমিও হাসবে? লিপি বেগম এক হাত ঠোঁটের উপর রেখে বললেন, হাসছি না বাবা, একদম হাসছি না। ইসরাতকে সাদার মধ্যে লাল সুতোর কাজ করা শাড়ি পরিয়েছেন, ব্লাউজ লাল কালারের, চুলগুলো পিঠে ছেড়ে রেখেছেন। সালিমা বেগম বাটা হলুদ এনে প্রথমে জাইনের গায়ে ছোঁয়ালেন, পরে ইসরাতের। একে একে সকলে হলুদ ছুঁয়ে দিল। সুগন্ধ মিশ্রিত কলসিতে রাখা পানিগুলো প্রথমে নিয়ে ইসরাতের মাথায় ঢেলে দিলেন, গায়ে হলুদ যাতে সয়ে যায় তার জন্য। এরপরের কলসির পানি জাইনের শরীরে ঢেলে দিলেন। সবাই সুর টেনে গীত ধরল। আইস ময়নার গায়ে হলুদ, কাইল ময়নার বিয়া, হলুদ বাটো মেহেন্দি বাটো লোহার পাটা দিয়া, ময়নার মা কাইন্দন কইরুন উন্দালে বসিয়া, ও বনরসি কই গালাগো তোমার ফুরি থুইয়া, তাই আজকে কান্দন কররে জামাইর লগে যাইবার লাগিয়া। ভদ্রমহিলাদের এসব গীত শুনে নুসরাতের গলায় ফাঁস দিতে ইচ্ছে হলো। আবারও কানে আসলো জাইনকে উদ্দেশ্য করে গাইছে সবাই, আইস ময়নার বিয়ারে বাজে ঢোলের তান, কান্দেরে মাই গোপনে শোনে গানের গান। হলুদের রং লাগালো গায়ে রূপে উঠিল ফুটি, চোখে কাজল মুখে লাজ বৌরে যেন মতি। নুসরাত এবার বাদ ছেঁধে বলল, কিন্তু ইসরাতের মুখে তো কোনো লাজ নেই। জাইন উঠে দাঁড়ালো এরই মধ্যে। ভদ্রমহিলারা নুসরাতের কথা শুনে গীত গাইছে। গোল হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে তালি দিচ্ছেন সামনে গিয়ে, আবার পেছনে এসে হাঁটছেন। এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে গান ধরলেন আবারও। জাইন ভেজা শরীর নিয়ে সামনে হাঁটা ধরতেই লুঙ্গিখানা তার কোমর থেকে খসে পড়ল। ইসরাত পেছন থেকে চিৎকার করে উঠে বলল, আরে আপনার লুঙ্গি। নুসরাত, ইরহাম, আহান দাঁড়িয়ে নাচ দেখছিল বয়স্ক মহিলাদের। ইসরাতের চিৎকারে তড়িৎ মাথা ঘুরালো। হতবিহল চেহারা নিয়ে পেছন ফিরল কি হয়েছে দেখার জন্য। জাইনের অস্বাভাবিক শিথিল মুখের দিকে চোখ দুটো গোল গোল করে চেয়ে রইল নুসরাত। চোখ নিচের দিকে নামালো না। শঙ্কায় ঠান্ডা হওয়ার শরীর নিয়ে নড়চড়বিহীন দাঁড়িয়ে রইল। বড় থেকে শুরু করে ছোটদের পর্যন্ত জাইনের দিকে উৎসুক দৃষ্টি। চোখ দুটো হয়তো কোনো রকম আটকে আছে ভেতরে। সবার তাকানো দেখে মনে হলো এই অক্ষিগোলক থেকে বের হয়ে যাবে মণিগুলো। নুসরাত কোনো রকম ঢোক গিলল। চোখ দুটো তখনও সামনে স্থির। ভুল করে নড়চড় করল না। হাপিত্তেশ করে মিনমিনিয়ে আওড়ালো, গেল রে ইরহাম, গেল। জাইন ভাইয়ের সব মানিজ্জত গেল। সবাই সব দীক্ষা নিল রে। আহান ড্যাব ড্যাব চোখে চেয়ে আওড়ালো, জয় বাংলা, লুঙ্গি সামলা। ইরহাম সেই সুর ধরে বলে উঠল, মান সম্মান আল্লাহর হাওলা।